প্রিয় শিক্ষার্থী, শিমুলিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, শিমুলিয়া ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আসলে আমাদের আজ প্রথম বর্ষের প্রথম ক্লাস। আসলে যে ক্লাসটি তোমাদের আমরা ক্লাসেই নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আজকে আমাদের ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের সাথে ক্লাস নিতে হচ্ছে। তাই এই কারণে তোমাদেরকে আমরা আজও দেখি নাই, শুধু নামেই তোমাদের পরিচিত। তা যাই হোক, আমার কলেজের যারা স্টুডেন্ট আমার এই ক্লাস দেখবে তাদেরকে তো শুভেচ্ছা জানাবোই, পাশাপাশি অনলাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা যারা আছে তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এই একাদশ শ্রেণীর জন্য প্রথম ক্লাসে তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেটা জুমের মাধ্যমে। আসলে সেটা অনেক মেয়েরাই চেষ্টা করেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেট না থাকার কারণে আসলে তাদের সাথে আমরা ওইভাবে যোগাযোগ করতে পারি নাই। সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমরা এই জুমের ক্লাস বাদ দিয়ে আমরা এখন আবার ভিডিওর মাধ্যমে এই ক্লাসগুলো আমরা উপস্থাপনা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সাবজেক্ট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা দশম শ্রেণীতে আমাদের এই ব্যবসা সংক্রান্ত বেশ কিছু বিষয় তোমরা জেনেছো। তারপরেও আমি আজকে আবার একটু তোমাদেরকে জানিয়ে দেব যে বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করব ব্যবসা কি। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা কি বা ব্যবসা কাকে বলে বা ব্যবসা বলিতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি ব্যবসা বলিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলা হয়। আবারও বলছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলা হয়। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারবো যে পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলীকেই ব্যবসা বলা হয় বা ব্যবসা বলে আমরা অভিহিত করতে পারি। শিক্ষার্থী, লক্ষ্য করি এখানে আমরা ব্যবসা সংজ্ঞা দেওয়ার সময় আমি বলছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বৈধকতাটি এবং মুনাফা অর্জন, এই তিনটি কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মুনাফা অর্জন, একটা হচ্ছে বৈধতার কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন শিক্ষার্থী, যদি শুধু অর্থনৈতিক কোনো কাজে জড়িত থাকলেই সেটাকে ব্যবসা বলা যাবে না, আবার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলেই সেটাকে ব্যবসা বলা যাবে না। যেমন আমি অবৈধ পথে ব্যবসা করি, আমি চোরাচালানি করে প্রচুর টাকা মুনাফা অর্জন করা যায়, আমি ব্যাংকে টাকা গচ্ছিত রেখে সুদ হিসাবে আমি টাকা উপার্জন করতে পারি, আসলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে হলে অবশ্যই সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, সেই ব্যবসাটি অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডে হতে হবে এবং সেখানে তোমার বৈধভাবে অর্থ উপার্জনের কৌশল থাকতে হবে, তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে। এবার আমরা একটু লক্ষ্য করি, ব্যবসা একটি ইংরেজি শব্দ, যেটি বিজনেস শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, কোনো কাজে ব্যস্ত থাকা। তাহলে কোনো কাজে ব্যস্ত থাকলেই কি সেটাকে আমরা ব্যবসা বলবো? আমরা তো যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, সবসময় তো মানুষ আমরা ব্যস্তই থাকি। তা ব্যস্ত আসলে যে কোনো কাজে ব্যস্ত থাকলে হবে না, সেটাকে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে। আবার শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও সেটাকে ব্যবসা বলা যাবে না, সেটা অবশ্যই বৈধ হতে হবে। এখন আমি ভারত থেকে কিছু মাল চোরাই পথে নিয়ে এসে আমি অধিক মূল্যে এখানে বিক্রি করলাম, তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে হলে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক যে আইন আছে, ব্যবসায়িক যে আইন আছে, সেই আইন অনুযায়ী সেটাকে অবশ্যই বৈধ হতে হবে, তাহলে সেটাকে আমরা ব্যবসা বলে অভিহিত করতে পারবো। কি আমার কথা বোঝা গেছে? আমি আবার একটু বলি শিক্ষার্থী, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। বা অন্যভাবে যদি আমরা বলি, পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলীকে ব্যবসা বলে অভিহিত করা হয়।
এবার আমরা একটু দেখব যে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্য, আসলে ব্যবসা করতে গেলে কিছু তো বৈশিষ্ট্য থাকতেই হবে, কারণ বৈশিষ্ট্য না থাকলে সেটাকে আমরা ব্যবসা হিসেবে, ব্যবসার যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো না থাকলে সেটাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারবো না। এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে অন্যতম এক হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন শিক্ষার্থী আমরা লক্ষ্য করি, আমরা সংজ্ঞায়ের কথা বলছিলাম মুনাফা অর্জনের উদ্দেশ্য, অর্থাৎ ব্যবসায়ের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া কোনো কাজকে ব্যবসা বলে গণ্য করা যাবে না। যেমন কোনো সন্তান যদি তার মায়ের জন্য একটি কাপড় তৈরি করে দেয়, অথবা দেখা যাচ্ছে কোনো মা যদি তার সন্তানের জন্য একটি কাপড় তৈরি করে দেয়, সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, জড়িত আছে, কিন্তু সেখানে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই, এটাকে ব্যবসা হিসেবে গণ্য করা যাবে না। আবারও দেখা যাচ্ছে যে কোনো বাপ যদি তার সন্তানের জন্য এক সেট বই কিনে নিয়ে আসে, সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, বাট এটা মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই, কারণ সে এক সেট বই নিয়ে আসছে লাইব্রেরি থেকে তার সন্তানের জন্য, এখানে কোনো লাভ লসের কোনো বিষয় নাই, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে না। তাহলে আমরা অবশ্যই বলি যে ব্যবসায়ের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা। 2 নম্বর হচ্ছে তোমার ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তা শিক্ষার্থী একটু খেয়াল করি আমরা, তাহলে ব্যবসায়ের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা, অর্থাৎ যে ব্যবসায়ে ঝুঁকি নাই বা অনিশ্চয়তা নাই সেখানে সেটাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি না। ঝুঁকিটা কি? ঝুঁকি আছে ক্ষতির সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা, অর্থাৎ ক্ষতির সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয়। আর অনিশ্চয়তা কি? কোনো কিছু ঘটতেও পারে, নাও পারে, অনিশ্চয়তা, অনিশ্চিত, যেমন ভবিষ্যৎ কি সবসময় অনিশ্চিত। তাহলে ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য আমরা বলবো ঝুঁকি এবং অনিশ্চয়তা, অর্থাৎ ব্যবসা হতে হলে তাতে অবশ্যই ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকতে হবে। যেমন আমরা ব্যাংকে আমি 10 লক্ষ টাকা রাখলাম 10% সুদে, অথবা 7% সুদে আমি 10 লক্ষ টাকা রাখলাম। আমি প্রতি মাস গেলে অথবা 3 মাস অন্তর অথবা বাৎসরিক একটা যে টাকা পাই, সেখান তো আমরা তো মুনাফা পাই সেটা, অথবা ইন্টারেস্ট পাই, তাহলে সেটাকে আসলে এখানে কোনো ঝুঁকি নাই, কারণ আমি 3 মাস পর পর একটা নির্দিষ্ট হারে টাকা পাচ্ছি, তাহলে এখানে কোনো ঝুঁকিও নাই, অনিশ্চয়তাও নাই, তাহলে এটাকে আসলে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে হলে অবশ্যই তোমার ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকতে হবে। এরপরে খেয়াল করি 3 নম্বর লেনদেনের পুনঃপণিকতা। পুনঃপণিকতা, তিন নম্বর আছে লেনদেনের পুনঃপণিকতা। শিক্ষার্থী খেয়াল করি, পুনঃপণিকতা শব্দের অর্থ হচ্ছে বারবার সংগঠিত হওয়া। কি বললাম? পুনঃপণিকতা, আসলে শব্দটা একটু জটিল, এই কারণে এই শব্দের অর্থ হচ্ছে বারবার কোনো কাজ বারবার সংগঠিত হওয়া। তাহলে আমরা বলবো ব্যবসায়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের পুনঃপণিকতা, অর্থাৎ কোনো কাজ বারবার সংগঠিত হতে হবে। ব্যবসা হতে হলে সেটা বারবার সংগঠিত হতে হবে। যেমন আমি আমার মেয়ের জন্য লাইব্রেরি থেকে এক সেট বই কিনে নিয়ে আসলাম, এখানে লাভ, ব্যবসায়ী তার লাভের চিন্তা আছে, কিন্তু আমার কোনো লাভের চিন্তা নাই। পাশাপাশি আমি প্রতিদিন যে এক সেট করে বই কিনে আনবো না, তাহলে এটা বারবার সংগঠিত হচ্ছে না, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি যশোর থেকে বা কোনো লাইব্রেরি প্রকাশনী থেকে প্রতি মাসে বা প্রতি দিন বা অথবা সাপ্তাহিকভাবে বই কিনে নিয়ে এসে সেটা আবার অন্য লোকের কাছে বিক্রি করে, তাহলে সেটাকে অবশ্যই এখানে পুনঃপণিকতা আছে, বারবার সংগঠিত হচ্ছে, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে। কিন্তু কোনো পিতা যদি তার সন্তানের জন্য এক সেট বই কিনে আনে, তাহলে সেটাকে ব্যবসায়ী বলা যাবে না। অতএব আমরা বলতে পারি লেনদেনের পুনঃপণিকতা হচ্ছে ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আসছে তোমার আইনগত শর্তা।
4 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা বা আইনগত শর্ত আমরা যেটা বলি, তাহলে লেনদেনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইনগত বৈধতা। অর্থাৎ ব্যবসা হতে হলে সেটাকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবসায়ের যে আইন আছে সেই আইন অনুযায়ী অবশ্যই এটা বৈধ হতে হবে। বৈধ ছাড়া সেটাকে ব্যবসা বলে গণ্য করা যাবে না। যেমন চোরাই পথে মাল এনে যদি আমি এখানে বিক্রি করি, সেটার অধিক মুনাফা, এখানে ঝুঁকি আছে, এখানে অনিশ্চয়তা আছে, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, কিন্তু এটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা বলতে গেলে অবশ্যই এটা আইন অনুযায়ী বৈধ হতে হবে, তাহলে সেটাকে ব্যবসায়ের আইনগত বৈধতা হিসেবে গণ্য করা হবে। এরপর আরেকটি পয়েন্ট আছে, আমরা এটা একটি স্বাধীন পেশা। 5 নম্বর আছে স্বাধীন পেশা। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করে আমরা বলছি কি ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাই বৈশিষ্ট্যের ভিতরে আমরা প্রথম যে পয়েন্টটা দেখছিলাম সেটা হচ্ছে মুনাফা অর্জন। 2 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। 3 নম্বর যে পয়েন্টটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। 4র্থ পয়েন্টটি হচ্ছে যে তোমার আইনগত বৈধতা। এবং এখন যে প্রশ্নটা আমরা যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বাধীন পেশা। ব্যবসা মানেই একটি স্বাধীন পেশা, এখানে কারোর কোনো বাধ্যবাধকতা থাকে না। একজন চাকরিজীবী যেমন তার দৈনন্দিন রুটিন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করতে হয়, তার প্রতিদিনকার নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অফিস করতে হয়, কিন্তু একজন ব্যবসায়ীর ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নাই। কোনো কারণে যদি তার সমস্যা হয় তাহলে সেই ইচ্ছা মতে কাউরের অনুমতি লাগে না, সে ইচ্ছা করলেই তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারে। এই কারণে আসলে এটা একটি স্বাধীন পেশা বা স্বাধীন বৃত্তি হিসাবে এটা পরিচালিত। এটা ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা 2টো জিনিস ইতিমধ্যে আমরা দেখলাম, একটা হচ্ছে ব্যবসার সংজ্ঞা বা ব্যবসা কী, আরেকটি বিষয় দেখলাম যে ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপর আমরা আরেকটি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়ের আওতা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু আলোচনা করব ব্যবসায়ের আওতা। লক্ষ্য করি আমরা আওতা বলতে একটা এরিয়া, অর্থাৎ ব্যবসার যে নির্দিষ্ট গণ্ডি আছে বা সীমা আছে, যে কত দূর পর্যন্ত সীমানা, সেটা আসলে ব্যবসার আওতা। আসলে ব্যবসা বলতে ব্যবসা বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ডে বা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যাবতীয় কর্মকাণ্ডটাই আসলে ব্যবসার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তাই এর আওতা বাড়িয়ে বলার আর কোনো অপেক্ষা রাখে না, এর সীমা অপরিসীম। তাই আমরা একটু দেখব ব্যবসার আওতাকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটু লক্ষ্য করি শিক্ষার্থী, ব্যবসার আওতাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শিল্প, 2 নম্বর আছে বাণিজ্য, 3 নম্বর আছে প্রত্যক্ষ সেবা। একটু খেয়াল করি, আমরা ব্যবসার আওতাকে আমরা বলেছি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা বলা হয়েছে যে শিল্প, 2 নম্বর আছে বাণিজ্য, আর একটা আছে প্রত্যক্ষ সেবা। লক্ষ্য করি শিক্ষার্থী, শিল্পটা কি? শিল্প হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সেটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার কাজকে আমরা শিল্প বলে থাকি। আমি আবার বলছি, তাহলে শিল্প বলতে কি বোঝায়? যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করে সেগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করার কাজকে সেটাকে আমরা শিল্প বলে থাকি। শিল্পকে সংক্ষেপেভাবে বলা যায় এটা হচ্ছে উৎপাদনের বাহন। শিক্ষার্থী, আমরা মাঝে মাঝে যেহেতু আমরা সৃজনশীল প্রশ্নই জ্ঞানমূলক একটি প্রশ্ন পড়ে থাকে, সেটা হচ্ছে কি শিল্প কি। এখন তুমি যদি বা তোমরা যদি লেখো যে শিল্প
উৎপাদনের বাহন, এটাও সঠিক। আবার যদি কোনো স্টুডেন্ট বা কোনো শিক্ষার্থী যদি লেখে যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য করার কাজকে শিল্প বলা হয়, এটা হবে। তবে মাঝে মাঝে এটা সংক্ষিপ্ত প্রশ্ন বলে যে শিল্প উৎপাদনের বাহন বলতে কি বোঝায়, আসলে এটাকে শিল্প বলা হবে। তাহলে আমরা কি বুঝলাম যে শিল্প বলতে আমরা যে প্রাকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে সেটা বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করার কাজকে শিল্প বলা হয়। এই জন্য এটাকে শিল্প উৎপাদনের বাহন হিসেবে গণ্য করা হয়। এখন লক্ষ্য করি এই শিল্পকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। শিল্পকে প্রথম যে শিল্প সেটাকে বলা হয় প্রজনন শিল্প। প্রজনন শিল্প, আসলে প্রজনন শিল্পটা কি, যে শিল্পের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তার করা হয় সেটাকে শিল্প বলা হয়। কি বললাম, যে শিল্পের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তার করা হয় সেটাকে আমরা প্রজনন শিল্প বলে থাকি। যেমন হ্যাচারি, নার্সারি, মুরগি খামার, গরুর খামার, এইগুলোকে আসলে কি আমরা প্রজনন শিল্প বলা হয়। তাহলে কি বললাম, শিল্পের প্রথম যে বৈশিষ্ট্য সেটা যে প্রকার সেটা হচ্ছে প্রজনন শিল্প। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে প্রজনন শিল্প হলো যে উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তারকরণ শিল্পকেই প্রজনন শিল্প বলা হয়। এরপরে 2 নম্বর যেটা আছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প, শিক্ষার্থী, নিষ্কাশন শিল্প বলতে যে শিল্পের মাধ্যমে খনিজ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ উৎপাদন করা হয়, যেমন খনিজ তেল, গ্যাস, এগুলো আছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো নিষ্কাশনের মাধ্যমে ব্যবহার উপযোগী, মানুষের ব্যবহার উপযোগী করা হয়, সেটাকে নিষ্কাশন শিল্প বলা হয়। লোহা, যে আকরিক লোহা, আমরা যে লোহাটা বা রডটা ব্যবহার করি আসলে এটা তো এই অবস্থায় থাকে না, খনিজ থেকে উত্তোলন করে বিভিন্ন পরিশোধনের মাধ্যমে সেটা একটা ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, সেটাকে আমরা নিষ্কাশন শিল্প বলা হয়। এরপর আছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, শিক্ষার্থী, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, বড় বড় দালান কোঠা, বিল্ডিং এগুলো নির্মাণ করা হয় সেই শিল্পকে আমরা কি বলে থাকি, নির্মাণ শিল্প বলে থাকি। তাহলে আমরা এখানে দেখছি যে শিল্প কাকে বলে, শিল্পের যে প্রকারভেদকে আমরা প্রজনন শিল্প, তারপরে বললাম নিষ্কাশন শিল্প, তারপর আছে তোমার নির্মাণ শিল্প, এরপর আছে প্রস্তুত শিল্প। 4 নম্বর যেটা আছে সেটাকে বলা হয় প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্প কোনো প্রাকৃতিক সম্পদ আধা প্রস্তুত করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়, অর্ধপ্রস্তুত পণ্য সেটা আবার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়। যেমন তুলা থেকে সুতা তৈরি করা হয়, সুতা থেকে মানুষের কাপড় তৈরি করা হয়, সেটাকে আমরা প্রস্তুত শিল্প হিসেবে গণ্য করে থাকি। এবং সর্বশেষ আছে সেবা পরিবেশক শিল্প। 5 নম্বর আছে সেবা পরিবেশক। শিল্প, সেবা পরিবেশক শিল্প, যে শিল্পের মাধ্যমে মানুষের সেবা প্রদান করা হয়, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই যে আমরা যে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি এটাও এক ধরনের সেবা পরিবেশক শিল্প। এই শিল্পকে আমরা, যে শিল্পের মাধ্যমে এই সেবাগুলো প্রদান করা হয়ে থাকে সেটাকে আমরা সেবা পরিবেশক শিল্প বলে আখ্যায়িত করে থাকি। তাহলে আমরা বুঝলাম যে শিল্প কি, একটু লক্ষ্য করি, শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেগুলো মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করার কাজকেই শিল্প বলা হয়। এই শিল্পকে আবার 5টি ভাগে ভাগ করেছি। এইগুলো আছে কি, প্রজনন শিল্প, যে শিল্পে উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তার করে সেই শিল্পকে কি বলা হয়, প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প আছে, যে শিল্পের মাধ্যমে তোমার খনি থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ উত্তোলন করে মানুষের ব্যবহার উপযোগী করা হয় সেটাকে বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন লোহা, যেমন আছে গ্যাস, খনিজ তেল, এগুলো আসলে নিষ্কাশন শিল্প। এছাড়া আছে নির্মাণ শিল্প, যে শিল্পের মাধ্যমে
রাস্তাঘাট, কালভার্ট, বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়, সেই শিল্পকে বলা হয় নির্মাণ শিল্প। প্রস্তুত শিল্প আছে, যে সমস্ত আধা প্রস্তুত পণ্য আছে, সেই আধা প্রস্তুত পণ্য থেকে মানুষের প্রস্তুতকৃত পণ্য, ভোগ্য পণ্য তৈরি করা হয়, সেটাকে বলা হয় আছে তোমার প্রস্তুত শিল্প। এবং সেবা পরিবেশক শিল্প, যে শিল্পে মানুষের প্রতিনিয়ত সেবা প্রদান করে থাকে, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো মানুষের সার্বক্ষণিক সহযোগিতা করে থাকে, সেটাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। আমি এবার একটু লক্ষ্য করি, তাহলে এটা একটু মুছে দিই আমি। এখন দেখব আমরা বাণিজ্য কাকে বলে। শিক্ষার্থী লক্ষ্য করি, বাণিজ্য হচ্ছে যে শিল্পের মাধ্যমে যে পণ্য উৎপাদিত হলো, শিল্পের মাধ্যমে যে পণ্যটি উৎপাদিত হলো, এই উৎপাদন করলেই তো আর মানুষের কাছে পৌঁছায় না। কি বললাম? যে শিল্পে পণ্য উৎপাদনের বাহন আছে শিল্প, শিল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের উপযোগ সৃষ্টি হয়, নতুন নতুন পণ্য তৈরি করা হয়। তো এই পণ্য তৈরি করলেই তো আর মানুষের কাছে পৌঁছাবে না। তাহলে সেই পৌঁছানোর জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, সেইটা দূর করে মানুষের কাছে অর্থাৎ ভোক্তাদের হাতে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী আছে বাণিজ্য। যে শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে মানুষের বা ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর কাজকেই কি বলা হয়? বাণিজ্য। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। শিল্প যেমন উৎপাদনকারী শাখা, আর বাণিজ্যকে বলা হয় ব্যবসায়ের বন্টনকারী শাখা। বাণিজ্যকে বলা হয় বন্টনকারী শাখা। এই বাণিজ্যকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়। ট্রেড বা পণ্য বিনিময়। আর 2 নম্বর হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। লক্ষ্য করি, তাহলে আমি বাণিজ্য কাকে বললাম? যে উৎপাদিত পণ্য, শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তাদের হাতে পৌঁছানোর জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, সেই প্রতিবন্ধকতা দূরকরণের কাজকে আসলে বলা হয় বাণিজ্য। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। তাহলে এই বাণিজ্যকে আবার দুইটি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়। শিক্ষার্থী লক্ষ্য করি, ট্রেড কি? ট্রেড হচ্ছে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের কাজকে ট্রেড বলা হয়। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের কাজকে ট্রেড বলা হয়। এই ট্রেড বা পণ্য বিনিময়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। একজন পণ্য উৎপাদন করলো, সে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সেটা ক্রয় করে তার মালিকানা গ্রহণ করে, মালিকানা শর্ত গ্রহণ করে। এই জন্যই এই ট্রেড বা পণ্য বিনিময় বলতে আমরা কি বুঝি? যে পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের কাজকে ট্রেড বা পণ্য বিনিময় বলে থাকি। এই ট্রেড বা পণ্য বিনিময়কে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি আছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা আছে অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা আছে বৈদেশিক বাণিজ্য। তাহলে ট্রেড বা পণ্য বিনিময়কে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি আছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা আছে বৈদেশিক বাণিজ্য। শিক্ষার্থী তোমরা নিশ্চয় জানো অভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা কি বুঝি? অভ্যন্তরীণ বাণিজ্য বলতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে, একটা দেশের সীমানার ভিতরে যে ব্যবসাগুলো পরিচালনা করা হয় সেটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। কি বললাম? যে একটা ভৌগোলিক সীমানার ভিতরে, একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যে ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। পক্ষান্তরে বৈদেশিক বাণিজ্যটা কি? যখন একটি দেশের সীমানা পেরিয়ে যখন অন্য কোনো দেশের সাথে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড সংগঠিত হয় তখন সেটাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। তাহলে দেশের অভ্যন্তরে কোনো ব্যবসা পরিচালনা করা হলে সেটাকে বলা হবে অভ্যন্তরীণ বাণিজ্য। আর দেশের বাইরে অন্য কোনো দেশের সাথে যখন কোনো চুক্তি করে কোনো ব্যবসা পরিচালনা করা হয় তখন সেটাকে বলা হবে বৈদেশিক বাণিজ্য। লক্ষ্য করি শিক্ষার্থী, এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আর 2 নম্বর আছে খুচরা ব্যবসা। কি বুঝতে পারছো? তোমরা নিশ্চয় জানো এটা। একটা হচ্ছে তোমার পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসাটা কাকে বলে? উৎপাদক এবং
এজেন্টের কাছ থেকে, উৎপাদক এবং এজেন্ট যারা আছে তাদের কাছ থেকে পণ্য, অধিক পরিমাণ পণ্য ক্রয় করে তারা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে, সেই ব্যবসাকে বলা হয় পাইকারি ব্যবসা। অর্থাৎ যে ব্যবসায়ের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে অথবা কোনো এজেন্টের কাছ থেকে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়, সেটাকে বলা হয় পাইকারি ব্যবসা। এরপর আছে তোমার খুচরা ব্যবসা। খুচরা ব্যবসা হচ্ছে যে ব্যবসায়ীরা খুচরা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে। কি বললাম? যে ব্যবসায়ীরা তোমার পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে সেটা সরাসরি ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পণ্য বিক্রয় করে, সেটাকে বলা হয় তোমার খুচরা ব্যবসায়ী। এবার আমরা দেখি বৈদেশিক বাণিজ্যকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বৈদেশিক বাণিজ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তোমরা জানো। একটা আছে আমদানি ব্যবসা, আমদানি ব্যবসা। 2 নম্বর আছে রপ্তানি ব্যবসা, রপ্তানি। আর 3 নম্বর আছে পুনঃরপ্তানি, পুনঃরপ্তানি। তাহলে বৈদেশিক বাণিজ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে আমদানি ব্যবসা বা আমদানি বাণিজ্য যেটাকে বলা হয়। আমদানি বাণিজ্যটা কি? যে যখন কোনো দেশের তার ঘাটতি, কোনো পণ্যের ঘাটতি পূরণ করার জন্য অন্য কোনো দেশ থেকে মাল ক্রয় করে বা পণ্য ক্রয় করে নিয়ে এসে নিজের দেশে বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হয় আমদানি বাণিজ্য বা আমদানি ব্যবসা। কি বললাম? একটি দেশের যখন যে পণ্য ঘাটতি থাকে, সেই ঘাটতিকৃত পণ্য যখন অন্য কোনো দেশ থেকে ক্রয় করে নিয়ে এসে নিজের দেশে বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হয় আমদানি ব্যবসা। তাহলে রপ্তানি ব্যবসাটা কি? রপ্তানি ব্যবসাটা ঠিক তেমনি, তার উল্টো। অর্থাৎ কোনো দেশের তার প্রয়োজনীয় পণ্য প্রয়োজন পূরণ করার পরে যদি অতিরিক্ত বা উদ্বৃত্ত কোনো পণ্য থাকে, সেটা যখন অন্য কোনো দেশে বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। যেমন আমাদের দেশ থেকে তোমরা জানো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সব থেকে বেশি ভূমিকা রাখে, সেটা হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্প আমাদের দেশে আসলে অত্যন্ত কম মূল্যে অনেক পোশাক পাওয়া যায়। এই পোশাকটা আমরা কি করে আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা অধিকাংশ পণ্য আমাদের বৈদেশিক বাজারে, অর্থাৎ তোমার ইউরোপের বিভিন্ন দেশে আমাদের এই পণ্যগুলো বিক্রি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে সেটাকে বলে আমরা রপ্তানি বাণিজ্য। আরেকটা বিষয় তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে পুনঃরপ্তানি। তাহলে আমদানি বুঝলাম, আমদানি কি? বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করে নিয়ে এসে আমাদের দেশে বিক্রি করা, সেটা হচ্ছে আমদানি ব্যবসা বা আমদানি বাণিজ্য। আর রপ্তানিটা কি? আমাদের দেশ থেকে যখন বিভিন্ন প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে যখন আমরা অন্য কোনো দেশে পণ্য বিক্রয় করি, তখন সেটাকে বলা হয় রপ্তানি বাণিজ্য বা রপ্তানি ব্যবসা। আর পুনঃরপ্তানি কি? তাহলে কী হবে? পুনঃরপ্তানি ব্যবসা বলতে যে কোনো পণ্য অন্য একটি দেশের থেকে ক্রয় করে নিয়ে এসে সেটা কোনো প্রকার প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াজাতকরণ ছাড়াই যদি অন্য কোনো দেশে বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হবে পুনঃরপ্তানি। লক্ষ্য করি আবার বলছিলাম এটা, যে অন্য কোনো দেশের থেকে কোনো পণ্য ক্রয় করে সেই পণ্যের কোনো প্রকার প্রক্রিয়াকরণ ছাড়াই যদি আমি অন্য আরেকটি দেশে ওই পণ্যটা বিক্রি করি, তাহলে সেটাকে বলা হয় পুনঃরপ্তানি। উদাহরণস্বরূপ আমরা মায়ানমার থেকে প্রচুর পরিমাণে শুটকি আসে আমাদের দেশে। কোথা থেকে? মায়ানমার থেকে শুটকি মাছ প্রচুর পরিমাণ আমাদের দেশে আসে। এইটা আমরা কোনো প্রকার প্রক্রিয়াকরণ ছাড়াই যদি আমরা এইটা আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি করি, তখন সেটাকে এটা পুনঃরপ্তানি বলা হয়। যেমন আমরা মিডল ইস্ট থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমরা পরিশোধিত তেল নিয়ে আসি। যেমন আমরা এই যে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো আমরা আমদানি করে থাকি। এই আমদানিকৃত পণ্য যদি আমরা আবার ভারতে পাঠাই, তখন সেটাকে আমরা পুনঃরপ্তানি বলে থাকি। কিন্তু যদি আমরা ভারতের থেকে তুলা কিনে নিয়ে আসি, আমাদের দেশে পর্যাপ্ত তুলা না থাকার কারণে আমরা ভারত থেকে তুলা আমদানি করি। তো এই তুলা ভারত থেকে নিয়ে এসে এটা আমরা যখন সুতা তৈরি করে আমরা যদি মায়ানমারে বিক্রি করি অথবা শ্রীলঙ্কায় বিক্রি করি, তখন সেটাকে আর পুনঃরপ্তানি বলা যাবে না। কারণ আমাদের দেশে যে পোশাক শিল্প, এটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সবথেকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই তুলাটা আসে ভারত থেকে। ভারত থেকে আসার পরে সেটাকে আমরা আবার প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে সুতা তৈরি করি, সেই সুতা থেকে কাপড় তৈরি করি, তারপরে আমরা বিদেশে পাঠাই, বিদেশে রপ্তানি করি। এটাকে আসলে পুনঃরপ্তানি বলা যাবে না, এটাকে শুধুমাত্র রপ্তানি বলা যাবে। তা যাই হোক শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম,
আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আরেকটি বিষয় আছে, সেটা আমি প্রথমে বলছিলাম ব্যবসার আওতা আমি 3টি ভাগে ভাগ করছিলাম। প্রথম বলছিলাম শিল্প, পরে বলছি বাণিজ্য, আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে যে সেবাটা মানুষ সরাসরি পেয়ে থাকে, যেমন একজন ডাক্তার তার রোগীরা তার ডাক্তারের কাছে যে সেবাটা পেয়ে থাকে, একজন আইন সহায়তাকারী অর্থাৎ উকিলের কাছে একজন আইন প্রত্যাশী সে যে সেবাটা পেয়ে থাকে, সেগুলো সেবাকে আমরা প্রত্যক্ষ সেবা বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা আলোচনা করলাম, আমি আরেকবার তোমাদেরকে মূল্যায়নের জন্য একটু বলছি যে আমি প্রথম বলছিলাম ব্যবসা কাকে বলে। তোমাদের নিশ্চয় মনে আছে যে ব্যবসা বলতে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজকে ব্যবসা বলে থাকি। এটা আমরা একটু ভালো করে জানবো। তারপরে আমরা বলছিলাম ব্যবসার বৈশিষ্ট্য, আমি 5টি পয়েন্ট পড়িয়েছিলাম। তোমরা অবশ্যই যে সেখানে ছিল যে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, সেখানে ব্যবসা হতে হলে অবশ্যই ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকতে হবে, সেখানে ব্যবসা হতে হলে লেনদেনে পৌনঃপুনিকতা থাকতে হবে, সেখানে ব্যবসা হতে হলে আইনগত বৈধতা থাকতে হবে। এই বিষয়গুলো আমরা একটু ভালো করে জানবো। তারপরে যে শিল্পের আওতা, ব্যবসায়ের যে আওতাটা আমরা দেখলাম, শিল্পগুলো কি, যে প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেটা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করার কাজকে শিল্প বলা হয়। বাণিজ্য বলতে কি বুঝি, যে বাণিজ্য হচ্ছে যে শিল্পে উৎপাদিত পণ্য আসলে উৎপাদন করলেই ভোক্তার কাছে পৌঁছায় না, সেটা পৌঁছাতে গেলে কিছু প্রসেসিং আছে, যেমন পরিবহন লাগে, গুদামজাতকরণ, তোমার হচ্ছে ব্যাংক, বিমা, এইগুলো যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দূর করে ভোক্তার হাতে পৌঁছানোর যাবতীয় কাজকে বাণিজ্য বলা হয়। আবার আমরা প্রত্যক্ষ সেবা বললাম। এরপরে আবার শিল্পকে আবার 5টি ভাগে ভাগ করছিলাম, মনে আছে তোমাদের অবশ্যই, যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা প্রস্তুত শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। এছাড়া বাণিজ্যকে আমরা প্রাথমিকভাবে 2টি ভাগে ভাগ করেছি, একটা আছে ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা আছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এই ট্রেডকে আবার আমি 2টি ভাগে ভাগ করেছিলাম, একটা আছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। এরপরে বৈদেশিক বাণিজ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি আমদানি ব্যবসা, রপ্তানি ব্যবসা এবং পুনঃরপ্তানি। এটা তোমরা জানলে। আরেকটি বিষয় আমরা এখানে আছে, সেটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। আসলে পণ্য বিনিময় করতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো কি, যেমন ব্যাংক কি করে, মানুষের অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা আছে সেইটা দূর করে। বিমা মানুষের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। পরিবহন মানুষের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। তোমার গুদামজাতকরণ মানুষের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এবং বাজারজাতকরণ, আসলে আমরা এই যাই পড়লাম এর ভিতরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বাজারজাতকরণ, আমি পণ্য উৎপাদন করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার বাজার নাই, বাজার সৃষ্টি করতে পারলাম না, তাহলে কি সেটাকে আসলে কোনো কাজে লাগবে না। তা যাই হোক শিক্ষার্থী, আমরা যে আলোচনা করলাম, আমি এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে আবারও একটু রিপ্লে করে তোমরা দেখবে, যেহেতু এটা ভিডিও আমরা শিমুলিয়া কলেজের পেজে এটা যাবে। পাশাপাশি তোমার ইউটিউবের যে একটা ভিডিও আছে সেখানেও তোমরা দেখতে পাবে। এটা দেখে তোমরা চর্চা করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের আমার ব্যবসা সংগঠনের 2য় পত্র থেকে, অর্থাৎ ব্যবস্থাপনা, এখানে আমি দেখলাম ব্যবসায়িক সংগঠন, আজকে যেটা আলোচনা করলাম সেটা সংগঠনের একটা অধ্যায়, প্রথম অধ্যায়। আমি আগামী ক্লাসে আমার 17 তারিখে সম্ভবত ক্লাস আছে, 17 তারিখে আমি ব্যবস্থাপনা থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব। সেটা তোমাদের অবশ্যই বাজারে বই চলে এসছে, তোমরা যে কোনো রাইটারের বই, ভালো রাইটারের বই, যেমন খালিকুজ্জামানের বই আমি পড়াই, খালিকুজ্জামান অথবা শরীফুল ইসলাম, এই দুটো বই আমার এখানে বেশি পড়াই। তা তোমরা অবশ্যই সেই দুটো বই যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করবে। এছাড়াও বাজারে যে কোনো রাইটার আছে, তুমি বই কিনলে আমার সবগুলো বই তুমি চালাতে পারবা, কোনো সমস্যা নাই। আমি আশা করব বাজারে বই চলে এসছে, তোমরা বই কিনে নিয়মিত অধ্যয়ন পড়াশোনার ভিতরে থাকবে। আর এই করোনার ভিতরে আসলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো আমাদের প্রত্যেকটা সাহারি ক্লাস নিচ্ছে তোমরা দেখার চেষ্টা করবে। পাশাপাশি এই করোনার ভিতরে এখন আমাদের করোনার 2য় ধাপ চলে আসছে। এই 2য় ধাপে আসলে কি হবে উপর আল্লাহ সেই জানে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকল শিক্ষার্থী ভালো থাকবে, এবং পাশাপাশি ঘরের বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘন ঘন সাবান দিয়ে প্রতি 20 সেকেন্ড করে অন্তত হাত ধুয়ে খাওয়ার আগে এবং বাথরুম থেকে বেরোনোর পরে অবশ্যই তোমরা সাবান দিয়ে, যে কোনো ধরনের সাবান বা লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে তোমরা হাত ভালোভাবে পরিষ্কার করবে, এইটা আমি আশা করছি। পাশাপাশি তোমাদের সকলের এই করোনা মহামারীতে আজকের এই অনলাইন ক্লাসে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিমুলিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।